শুভ দুপুর। আমন্ত্রণ আইডিএসসি কোরির হিসাব নিকাশ বাজেট 2024-25 অনুষ্ঠানে। আর কিছুক্ষণ পরেই জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। স্বাধীনতার পর এটি দেশের 53তম বাজেট। এবার বাজেটের আকার হতে যাচ্ছে 7,97,000 কোটি টাকা। কি থাকছে এবারের বাজেটে? কোথায় অগ্রাধিকার? শুল্ক বাড়ছে কিসে, কমছে কিসে? কি বলছে সাধারণ মানুষ? ব্যবসায়ীদের ভাবনায় বা কি রয়েছে? অর্থনীতিবিদরাই বা কি পরামর্শ দিচ্ছেন? এর সবই আলোচনা হচ্ছে কোরির হিসাব নিকাশ অনুষ্ঠানে। তার ধারাবাহিকতায় আজ বাজেট ঘোষণার দিনে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হবেন। তার মধ্যে একজনকে আমরা এরই মধ্যে স্টুডিওতে পেয়েছি, আরও একজন কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসি এর সাবেক সভাপতি বীর নাসির হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আপনার সাথে আলোচনায় যাব, তবে তার আগে আমাদের কাছে কিছু তথ্য রয়েছে বাজেট সম্পর্কে, বাজেটের ইতিহাস সম্পর্কে, এবং আজকে এবারের বাজেটের কিছু তথ্য আমরা তথ্যগুলো একটু দেখে আসি। আমরা যদি দেখি যে এই মুহূর্তে যে তথ্যটি আমরা দেখছি হচ্ছে এখন পর্যন্ত বাজেট প্রস্তাব করা হয়েছে এটি আসলে 52 বার হবে, অর্থাৎ এই পর্যন্ত 53 আজকে 53তম বাজেট ঘোষণা হবে। প্রথম বাজেট ঘোষণা হয়েছিল 30 জুন 1972 সালে। প্রথম বাজেটের আকার 786 কোটি টাকা ছিল এবং বাজেটের জিডিপির হারে সেটি ছিল 15.7%। প্রথম বাজেটের জিডিপির যখন ঘোষণা হয় তখন জিডিপির আকার ছিল 4,985 কোটি টাকা। পরের তথ্যে আমরা যদি যাই, এখন পর্যন্ত কি পরিমাণ বাজেট বাস্তবায়ন হয়েছে, কোন বছরে কি বাজেট বাস্তবায়ন হচ্ছে, তার মধ্যে আমরা যদি সাম্প্রতিক সময়গুলোতে দেখি 2019-20 অর্থ বছরে বাজেট বাস্তবায়ন হচ্ছে 80% কিছু বেশি। 20-21-এ সেটি কিছুটা বেড়েছে 81.01%। 21-22-এ এসে 85% এবং 22-23-এ আমরা দেখতে পাচ্ছি 84.07% বাজেট বাস্তবায়ন হয়েছে। এবং চলতি অর্থ বছরে আমরা এখন পর্যন্ত অনুমান করা হচ্ছে 85% বাজেট বাস্তবায়ন করা হবে। এরপরে আমরা পরের তথ্যে যেতে চাই। এবারের বাজেটের আকার আমরা এরই মধ্যে জেনেছি 7,96,900 কোটি সম্ভাব্য আকার। আমরা যেটি ঘোষণা পরে আমরা চূড়ান্তভাবে জানতে পারবো। বাড়ছে, অর্থাৎ এই অর্থ বছরের চেয়ে বাড়ছে মাত্র 4.62%। এটি কিন্তু খুবই সিগনিফিক্যান্ট, কারণ গত বছর আমরা 12% কিন্তু প্রবৃদ্ধি দেখেছি বাজেটের আকারে, কিন্তু এইবার সেটি অনেক কম। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5,50,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর ঘাড়ে দেওয়া হচ্ছে 4,80,000 কোটি এবং উন্নয়ন বরাদ্দ 2,65,000। এখানেও কিন্তু একটি সংকোচনের বিষয় রয়েছে। আমরা যদি দেখি মাত্র 2,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে এবারের উন্নয়ন বাজেট। তো সবকিছু মিলিয়ে আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এই যে সরকারের যেই সংকোচনের একটা নীতি এবং এখন পর্যন্ত যে অর্থনীতির যেসব সূচক, মূল্যস্ফীতি বলেন, ডলার সংকট বলেন, এরপরে যে রপ্তানির যে ডেটা আমরা গতকাল পেলাম, মে মাসে 16% রপ্তানি কমেছে, সবকিছু মিলিয়ে একটি খারাপ সময় তো পার করছে। এই সময়ে এই বাজেটটা থেকে আসলে সরকারের নীতি আসলে কি হওয়া উচিত, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে আমি মনে করি যে আমরা ইদানিংকালে যত অর্থ বছর দেখেছি, এই বছর সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে, কারণ আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি। একদিকে বৈশ্বিক অর্থনীতির যে চাপ, তারপরে আভ্যন্তরীণ চাপও যথেষ্ট। আইএমএফের কতগুলি কন্ডিশন ফুলফিল করতে হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এটা আমার মনে হয় একটা জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন আপনি দেখেন আমাদের ডলারের দাম বেড়েছে, ডিভ্যালুয়েট হয়েছে কন্টিনিউয়াসলি, ব্যাংকের সুদের হার ক্রমান্বয়ে বাড়ছে, তারপরে হচ্ছিল ডলারের প্রাপ্তির জন্য এলসি করা যাচ্ছে না। আপনি এই ফিসকালে প্রায় 50% কিন্তু ক্যাপিটাল মিশনারি ঋণাত্মক হয়েছে আমদানি, এবং কাঁচামাল প্রায় 30%। তো বিদ্যুতের দাম প্রতিনিয়ত বাড়ছে, কারণ আইএমএফ কন্ডিশন দিয়েছে ভর্তুকি কমিয়ে আনতে হবে সেইভাবে, এবং আপনার গ্যাসের স্বল্পতা, এবং আপনি জানেন হয়তো এই যে ঘূর্ণিঝড়টা হলো তারপরে থেকে গ্যাস কিন্তু এলএনজি টার্মিনাল কাজ করতে পারছে না এবং বেশ কিছুদিন বন্ধ থাকবে। এতে শিল্প কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিক অবস্থা বিবেচনা করলে, যে আপনি বলছেন যে বাজেটের আকার খুব বাড়েনি, তারপরে অ্যানুয়াল ডেভেলপমেন্টের যে প্রোগ্রাম সেখানে মাত্র 2,000 কোটি টাকা, কারণ সঙ্গত যে আয় আপনার কমে গেছে, মানে দায় বেড়ে গেছে।
আপনাকে এবছর ডেট সার্ভিসিং করতে হবে 1,30,000 কোটি টাকা। রাইট। আবার নতুন করে আপনি প্রায় 1,30,000 কোটি টাকা নতুন করে আপনার ঋণ নিতে হবে। এই যে পরিস্থিতি, এটা তো ব্যয় মেটানো সরকারের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। যার জন্য হচ্ছে কি আপনার ডেফিসিট যেটা রয়েছে বাজেটে, সে 2,56,000 কোটি টাকা, এর মধ্যে 90,000 কোটি টাকা আসবে বৈদেশিক সূত্র থেকে, আর 1,60,000 কোটি টাকা আভ্যন্তরীণ বাজার থেকে। এইটাও কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটা কঠিন অবস্থা। কারণ হচ্ছে যে এমনি ডলারের পাশাপাশি টাকার কিন্তু একটা ঘাটতি সৃষ্টি হয়েছে, লিকুইডিটি প্রসেস। সেখানে যদি সরকার বর্ধিত আকারে ব্যাংকিং সেক্টর থেকে ঋণ গ্রহণ করেন, সেটা যেমন সরকারের জন্য শুভকর নয়, কারণ ইটস ওয়ার্স্ট অপশন, কারণ সবচেয়ে কস্টলিয়েস্ট বরোইং। পাশাপাশি ব্যক্তি খাতে যে ঋণ প্রবাহ, সেই প্রভাব ব্যাহত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সেই জন্যে এটা কঠিন সময়ের মধ্যে, এর মধ্যে যে জিনিসগুলি হয়তো করা দরকার ছিল আমরা হয়তো করতে পারিনি, সেগুলো ছিল অস্টেরিটিটা দরকার ছিল আমাদের। সেই জিনিসটা রাষ্ট্রীয়ভাবে আমরা সেইভাবে রিলিজিয়াসলি নিতে পারিনি। শ্রীলঙ্কা যেটা নিয়েছে, আপনার শ্রীলঙ্কা ইনফ্লেশন 67% থেকে 3% চলে গেছে। আমাদের ইনফ্লেশন বাড়ছে ক্রমান্বয়ে, সরকারি হিসাবে ডাবল ডিজিটে একটু কমে 9% থেকে রয়েছে, হয়তো বাস্তবে তার বেশি হতে পারে। মানে বিআইডিস থেকে কিছু বলা হচ্ছে যে এটা হয়তো পয়েন্ট টু পয়েন্ট বেশি। এনিওয়ে, বাট ইনফ্লেশনকে কন্টেন করাটাই হচ্ছে বর্তমান বাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন সেখানে টুলসগুলি যদি আমি ধরি, বিভিন্ন টুলসের মধ্যে, কিন্তু আমরা টুলস ব্যবহার করতে পারছি না। একটাই মাত্র করতে পারছি, সেটা হচ্ছে ব্যাংকের সুদের হার যেগুলি ব্যক্তি খাতে নেওয়া হচ্ছে সেগুলি বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা একটা টুলস। কিন্তু যখন অন্য অন্য জিনিসগুলি বাড়ছে, আপনার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হচ্ছে, ডলারের সংকট হচ্ছে, বৈশ্বিক পর্যায়ে জিনিসপত্রের দাম বাড়ছে, সেখানে আপনি একটা টুলস দিয়ে কীভাবে অ্যাড্রেস করবেন, এটা খুব ডিফিকাল্ট। সেই জন্য আমি মনে করি যে এই বছরে যে আপনি বলছেন 85% অফ দ্য বাজেট হয়তো অ্যাচিভ করা সম্ভব, এইটা খুব দূর হবে। জি, এই বিষয়ে আপনার কাছে আবারও আসবো। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর এম এ রাজ্জাক, এবং তিনি অর্থনীতিবিদ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমি প্রশ্ন নিয়ে আসবো, তবে তার আগে আমরা একটু সংসদ ভবনে যেতে চাই। সেখানে বাজেট ঘোষণার প্রস্তুতি চলছে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জয়দেব দাস। দর্শক, আমরা চলে যাচ্ছি সংসদ ভবনে, সেখানে জয়দেব দাসের কাছে। আমরা যদি জয়দেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। জি জয়দেব, আপনার কাছে জানতে চাইবো বাজেটের প্রস্তুতি কেমন হয়েছে, বাজেট মন্ত্রী সবাই পাশ হয়েছে কিনা, এবং কি কি বাজেটের যেই বিস্তারিত আপনার কাছে এখন পর্যন্ত আপনি যা যা জানতে পেরেছেন, আপনার কাছ থেকে জানতে চাই। শাহাদাত, যে বিষয়টি আজকে বাজেট বিকেল 3:15 জাতীয় সংসদে অর্থমন্ত্রী তার জীবনের প্রথম বাজেট উপস্থাপন করবেন। এটি 12টায় যে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকটি শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, সেই বৈঠকে ইতিমধ্যে এই বাজেটটি অনুমোদন করা হয়েছে আমরা জানতে পেরেছি। এই বাজেট অনুমোদন এবং সংশোধিত যে বাজেট সেটি অনুমোদিত হয়েছে। তো এই বাজেটে অর্থমন্ত্রী যে দিকটিতে তার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি রেখেছেন যে বৈশ্বিক সংকট এবং ডলারের মূল্যবৃদ্ধি এবং টাকার অবমূল্যায়নের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাকে একটি 7,97,000 কোটি টাকার যে বাজেটটি দিতে হচ্ছে, সেখানে তার উপরে সবচেয়ে বড় চাপ মানুষের যে ক্রমাগত চাহিদা এবং মুদ্রাস্ফীতি যেটি রয়েছে, সেই মুদ্রাস্ফীতিটি তিনি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, এবং 6.75 এবং 5 মাত্রার যে 5% যে প্রবৃদ্ধি তিনি নির্ধারণ করেছেন, সেই প্রবৃদ্ধিটি অর্জন করা, এবং যে 6.5% যে মূল্যস্ফীতি যেটি ধরে রাখার যে চেষ্টা, সেই চেষ্টাটি তার জন্য কঠিন হবে তিনি বলছেন। তবে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও তিনি চেষ্টা করবেন এবারের বাজেটে যাতে করের পরিধি বাড়িয়ে এই চাহিদা মেটানো যায়। এবং মন্ত্রিপরিষদে যে বিষয়টি আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি যে অর্থ মন্ত্রণালয়ের যে যারা রাজস্ব যে শাখাটি রয়েছে, সেই রাজস্ব শাখার ক্রমাগত ব্যর্থতায় আমদানি রপ্তানিতে ধীরগতি নিয়ে মন্ত্রীরা কথা বলেছেন। আমদানি রপ্তানির যে ধীরগতি, সেই ধীরগতি এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীদের
যে অভিযোগ, সেই অভিযোগগুলো নিয়ে কথা হয়েছে। তো সেই ক্ষেত্রে এনবিআরের উপর যে চাপ, কর আদায়ের যে চাপ রয়েছে, সেই চাপটি আরও বাড়ানো এবং তাদের জনবল সহ বিভিন্ন নীতি সহায়তা দিয়ে তাদেরকে কর আদায়ের যে জায়গাটি, সেই জায়গাটির থেকে আরও এক্সেলারেট করার যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। তো মোটা দাগে অর্থমন্ত্রী আগামী বাজেট যেটি দিতে যাচ্ছেন, সেই বাজেটটি সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থান সৃষ্টি করা, সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, সেই ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া মানুষগুলোকে সার্ভাইভ করানোর জন্য নিম্ন আয়ের মানুষকে সরকার যে সহায়তা দিয়ে গিয়েছিল এতদিন, আগামী অর্থ বছরে সাধারণ মানুষ, মানে নিম্ন আয়ের যারা একটু উপরে, জানি নিম্ন মধ্যম আয়ের মানুষ যারা, তাদের পাশেও সরকার দাঁড়াবে। তাদেরকে ভর্তুকি মূল্যে বিভিন্ন বছরের বিভিন্ন সময়ে খাদ্যপণ্য সহ বিভিন্ন নিত্যপণ্য সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়ানো হবে, এমনটি এই বাজেটে এবারের অর্থমন্ত্রী রাখছেন। পাশাপাশি তিনি তার রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে সরকারের যে খাতগুলো রয়েছে, সেই খাতগুলোতে তিনি করের পরিধি বাড়ানোর জন্য, করের জাল বিস্তৃত করার জন্য তিনি কিছু ব্যবস্থা রাখছেন। এবং মোবাইল ফোনের জায়গায় আমরা শুনেছি যে মোবাইল ফোনে 5% অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে, এবং পোলট্রি শিল্পে 5% থেকে পোলট্রি এবং প্রক্রিয়াজাতকরণ খাদ্য যেগুলি রয়েছে, সেখানে 5 থেকে 15% শুল্ক আরোপ হতে পারে। তো বিভিন্ন যে বিলাসপণ্য রয়েছে এবং ক্যাপিটাল মেশিনারিজ রয়েছে, সেগুলিতেও শুল্কের পরিমাণ বাড়তে পারে। এবং যারা নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে সরকারের যে ডলারের যে সংকট রয়েছে, সেই ডলারের সংকট কাটিয়ে ওঠার জন্য নানামুখী কৌশল নিতে যাচ্ছেন নতুন অর্থমন্ত্রী। তিনি বাজেট প্রস্তাবে রাখবেন যে রেমিটেন্সের প্রণোদনা কমিয়ে দেওয়া সহ নানান ধরনের সুযোগ সুবিধা তিনি সেখানে রাখবেন। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে যেই সুবিধাগুলো সাধারণ মানুষকে দেয়া যায়, সেগুলি দিয়ে মানুষের কাছ থেকে যাতে আরও বেশি মানুষকে করের আওতায় আনা যায়, সেই ব্যবস্থাটি থাকবে। তবে একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে 10 বছর পর 2014 সালে বাজেটের, মানে জিডিপির যে 5% নিচে যে বাজেট ঘাটতি, সেই ঘাটতিতে 5% নিচে রেখে 4.6% রেখে এবারের বাজেট প্রস্তাব তিনি করতে যাচ্ছেন। জিডিপির এই ঘাটতি আমরা 10 বছর আগে 2014 সালে দেখেছিলাম যে 5% নিচে থাকছে। সাদাত, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ জাতীয় সংসদ ভবন থেকে বাজেট উপস্থাপনের পূর্ব প্রস্তুতির খবর। যদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর রাজ্জাক, আপনি শুনছিলেন যে এবারের বাজেটে সরকারের যেই অগ্রাধিকার জায়গা, সরকার ঘাটতি কম রাখছে, অন্যদিকে বলা হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু বড় চ্যালেঞ্জ এবং বাজেটের আকারও খুব বাড়ানো হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় যে এই বর্তমান যে সংকট যেটি চলছে, সেটি সমাধানে এই বাজেটটি আসলে কতটা কার্যকর হবে? ধন্যবাদ। প্রথমে আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যে বাজেট সম্পর্কে যেটা জানতে পারছি এখন, যে দেখুন, একটা জিনিস হচ্ছে যে বাজেটের পরিধি, যে গতি, সেটা অর্থমন্ত্রী কিন্তু অনেক টেনে ধরেছেন। আমরা গত কয়েক বছরে দেখেছি, এর আগে 12 থেকে 14 ভাগ পর্যন্ত বাজেটের পরিধি বেড়েছে। এই বছর সেটা 5 ভাগের নিচে নিয়ে এসেছেন, যেটা আপনার রিপোর্টার বলছিলেন। এটা একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট, এবং অর্থমন্ত্রী নতুন, তার মানে হচ্ছে উনি ক্রাইসিসকে উপলব্ধি করতে পারছেন। এবং উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের যে ডেফিসিট বাজেট আছে, সেটাকে কমিয়ে আনার চেষ্টা করা। কারণ আমরা এখন কন্ট্রাকশনের মনিটারি পলিসি নিয়েছি, সংকোচনমূলক। এই পলিসিকে কমপ্লিমেন্ট করার জন্য আমাদের ফিসকাল সেক্টরেও কিন্তু যে পলিসিটা লাগবে, সেটাও কিন্তু সংকোচনমূলক হতে হবে। এই জন্য তিনি কিন্তু এটা হ্রাস টেনে ধরার চেষ্টা করছেন। কিন্তু এই প্রেক্ষিতে আমি আপনাকে একটা বলতে চাই, সেটা হচ্ছে, দেখুন, আমরা দেখেছি যে এই বাজেটে কিন্তু যে অভিলাষ, যে আমরা 6.75 ভাগ প্রবৃদ্ধি অর্জন করব, তো সেটা যদি আপনাকে অর্জন করতে হয়, তাহলে খেয়াল করুন, তাহলে আমরা দেখতে পারি যে এই প্রবৃদ্ধি আমার কাছে মনে হয় যে এটা অর্জন করাটা খুবই দুরূহ হবে। যদি তাই হয়, একদিকে প্রবৃদ্ধি যদি না বাড়ে, আর উনি যে খরচের কথা বলছেন বাজেটে, সেটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ওই বাজেট ডেফিসিট কিন্তু কমিয়ে আনাটা অনেক কিন্তু দুরূহ একটা ব্যাপার হবে। কাজে প্রবৃদ্ধি যদি কমে যায় আর আমরা যদি বাজেটের খরচ একই রাখি, তাহলে কিন্তু আমাদের সেই ডেফিসিট কিন্তু কম হবে না, আবার সেই ব্যাংক বড় করতে হবে। এবং তখন দেখা যাবে যে উদ্দেশ্যে এখন এই কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি নেওয়া হচ্ছে, সেটা হয়তো আমরা ধরে রাখতে পারবো না, যে সেই চ্যালেঞ্জ আমাদের সামনে থাকছে আর কি। আরেকটি ব্যাপার বলি, দেখুন, এই বছরের বাজেটে আগে আমরা জানি যে সুদের হার অনেক বাড়ানো হয়েছে, ব্যবসা বাণিজ্যে কিন্তু খানিকটা শ্লথগতি থাকবে।
কাজে হয়তো যে পরিমাণ রাজস্ব আদায় করার কথা মনে করা হচ্ছে সেখানেও কিন্তু খানিকটা ভাটা পড়তে পারে, কারণ সুদের হার বেশি থাকা মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য সেরকম হবে না, গতি কমে আসবে এবং সেটাও কিন্তু প্রবৃদ্ধিকে কিন্তু কমিয়ে আনতে পারবে। একটি জিনিস এখানে মনে রাখা উচিত ছিল যে এরকম একটা বছরে যেখানে ইনফ্লেশনে অলরেডি অনেক উঁচু হারে আছে, সেখানে উচ্চ প্রবৃদ্ধির টার্গেট দেওয়াটা ঠিক কিনা, বরং আমরা আরেকটু ফোকাস করতে পারতাম যদি আমরা স্ট্যাবিলাইজেশনের দিকে মনোযোগ দিতাম, ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির কথা চিন্তা করতাম। আমরা যদি ইনফ্লেশনটাকে যদি এখন ট্যাকেল করতে পারি 9 থেকে 12 মাসের পরে, তাহলে কিন্তু আপনি আবার সুদের হার কমে আসবে, আবার কিন্তু তখন ব্যবসায় চাঙ্গা ভাব আসবে এবং প্রবৃদ্ধি কিন্তু চালু হবে। সমস্যা হচ্ছে যদি আমরা ইনফ্লেশনটাকে ট্যাকেল করতে না পারি, এই সমস্যা কিন্তু লিঙ্গার করবে, তার মানে আমাদেরকে আরও একটি বছরের মধ্যে যেতে হবে এইসব টার্মওয়েলের মধ্যে থেকে। সুতরাং আমরা বাজেটে মনে করি যে ভালো একটা সুযোগ হচ্ছে প্রবৃদ্ধির ব্যাপারে আরেকটু রেশনাল চিন্তা করা, যে এত বড় প্রবৃদ্ধি আসলে দরকার নেই। বাংলাদেশের জিডিপি এখন যে আকার, আমরা যেহেতু ক্রাইসিস মোকাবেলা করছি, এখানে 5 ভাগ প্রবৃদ্ধি যথেষ্ট পরিমাণে ভালো প্রবৃদ্ধি। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি এখন হচ্ছে আমাদের প্রায়োরিটি নাম্বার 1। জি, ম্যাক্রো ইকোনমির প্রায়োরিটির কথা আপনি বলছেন, সেখানে আসলে এখন আপনার কাছে যেতে চাই জনাব নাসির, উনি যেটি বলছিলেন যে এই যে প্রবৃদ্ধি আমরা ধরেছি 6.5%, কিন্তু আমাদের ক্যাপিটাল মেশিনারি আমদানিতে আমরা দেখতে পাচ্ছি খরচ বাড়ছে, কারণ কর বাড়ানো হচ্ছে, যে কারণে আমদানি ব্যয় বাড়বে এবং অনেক বড় করের হার কিন্তু 1% থেকে 10% পর্যন্ত করা হচ্ছে। এটি ব্যবসা বাণিজ্যকে, এমনিতেই তো আপনারা চাপে আছেন, তো এটি ব্যবসা বাণিজ্যকে সামনের দিনে আগামী অর্থ বছরে কতটা নতুন করে চাপ তৈরি করবে? একটা জিনিস হচ্ছিল, আমরা যে ব্যবসা করি বা ইন্ডাস্ট্রি করি তার একটা আমাদের প্রজেক্ট প্রোফাইল থাকে। আমরা ওভার দ্য পিরিয়ড টার্ম লোনের ব্যাপারে আমরা যদি 6 বছর বা 7 বছর এটা সার্ভিসিং করতে চাই, সেখানে আমাদের ক্যালকুলেশন থাকে আমার ডেট সার্ভিসিং কতটুকু লাগে, ফাইন্যান্স কস্ট। কিন্তু এটা যে হঠাৎ করে আপনার 9 থেকে 14-15 আরও বেড়ে যেতে পারে, এইটা অ্যাকোমোডেট করা তো আমাদের জন্য ডিফিকাল্ট। এবং পাশাপাশি কস্ট অফ ডুইং দ্য বিজনেস ক্রমান্বয়ে বাড়ছে, আপনার ডলারের দাম বাড়ছে, আপনার বিদ্যুতের দাম বাড়ছে, জ্বালানি তেলে আবার কালকে থেকে বেড়েছে। এই পরিস্থিতিতে কিভাবে মানে আমরা সামাল দেবো জানি না। আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের দাম বেড়েছে, কিন্তু গ্র্যাজুয়ালিতে বাড়ে আমরা সেটাকে অ্যাডজাস্ট করতে পেরেছি। কিন্তু অ্যাট এ টাইম এতগুলি জিনিস আসার পরে আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে, এবং এটা যদি ক্ষতি হয়, যেমন ডোমেস্টিক ইন্ডাস্ট্রি আপনার ক্ষতিগ্রস্ত হবে। সেখানে আপনি অলরেডি জানেন যে গত মাসে আপনার রপ্তানি ঋণাত্মক হয়েছে প্রায় 16%। তো এই অবস্থা চলতে থাকলে বাজেটের ডেফিসিট কীভাবে পূরণ করবে, লক্ষ্যমাত্রা কীভাবে অর্জন করা হবে আমি বুঝি না। এই যে 6.67% যে জিডিপি গ্রোথ দেখানো হয়েছে, সেটা কীভাবে সম্ভব হবে? আর করের হার যে বাড়ানোর একটা পরিকল্পনা আমি যতটুকু দেখেছি, এটা আমার মনে হচ্ছে টু লিটল অ্যান্ড টু স্মল। কারণ হচ্ছিল যে আপনার কতগুলি জিনিসের ট্যাক্স অ্যাট সোর্স সেগুলি আপনার নতুন করে বাড়ানো হয়েছে, মানে যেটি আওতা বাড়ানোর কথা, আওতা, হ্যাঁ, জাল যেটা নেট ট্যাক্স নেন। কিন্তু আবার দেখেন যে যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপর কিন্তু খড়গ আগেও ছিল, এখনও আসছে। আপনি ব্যক্তিগতের আপনি দেখেন ইনকাম ট্যাক্স 25 থেকে 30-এ নিয়ে যাওয়া হয়েছে। তারপরে এখনও পুরো জিনিসটা আসেনি যে সারচার্জ কতটুকু আসবে, এইটা বাজেট ডিক্লেয়ার করার পরে আমরা দেখতে পারবো। এটা যদি বেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আপনি এইভাবে তো বাড়ালে একটা শুভ নয়, আপনার ডাইরেক্ট ট্যাক্স বাড়াতে হবে ইনডাইরেক্ট ট্যাক্সের থেকে, কিন্তু সেইটা ফর্মুলারি যে আপনাকে করতে হবে যাতে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত না হয়, ব্যবসা ক্ষতিগ্রস্ত না হয়। এইভাবে করতে হবে না। আপনি ক্যাপিটাল মেশিনারির উপরে 1 থেকে 2% আপনি বাড়িয়ে দিচ্ছেন, এইটা তো আমি কতখানি যৌক্তিক জানি না। কারণ যেখানে এই বছর আপনাকে আমি আগেই বলেছি যে ইম্পোর্ট অফ ক্যাপিটাল মেশিনারি 50% ঋণাত্মক হয়েছে, সেইখানে কারণ আজকে আমরা ইন্ডাস্ট্রি নিজে যেগুলি আছে সেগুলি চালাতে পারছি না বিভিন্ন কারণে, এক্সপ্যানশন দূরের কথা। এখন নতুন করে যদি ইনভেস্টমেন্ট না করা যায় অর্থনীতিতে, তাহলে আপনার আগামী দিনগুলিতে কী হবে? কারণ আজকের ইনভেস্টমেন্ট করলে 3 থেকে 4 বছর পরে তার ফল পাওয়া যায়। এই যে আপনার গ্যাপ হয়ে যাচ্ছে, তখন জিনিসটা হচ্ছে আর্থসামাজিক অবস্থার উপর একটা বিরাট চাপ পড়বে। আপনার এমপ্লয়মেন্ট আমাদের বিগেস্ট প্রবলেম, সেই জায়গাটা অ্যাড্রেস আমরা কীভাবে করব? এই জিনিসগুলি কিন্তু আমার কাছে খুব বোধগম্য হচ্ছে না। যে এই আমার কাছে
পুরো জিনিসটা মনে হচ্ছে একটা কসমেটিক ওয়েতে করা হয়েছে। এইটা রিয়ালিটির থেকে সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এটা কিন্তু বিবেচনা করতে হবে, সময় বলে দেবে। এটি তো এই চিত্র আমরা কয়েক বাজেটেও কিন্তু দেখেছি। গত বাজেটের সময় কিন্তু আমরা এই সংকটের সময়ে ছিলাম এবং সেখানে এমন কোনো পলিসির কথা বলা হয়নি, এমন কোনো বিষয় আসেনি যেটি আসলে একটি সুনির্দিষ্টভাবে বলা যায় যে সংকট উত্তরণে আসলে এই বিষয়গুলো করা হচ্ছে। সে ধরনের কোনো কিছু কিন্তু কোনো পলিসি বা অর্থমন্ত্রীর বক্তব্য কিন্তু আমরা সে ধরনের কিছু পাইনি। এবারও কি সেরকম কিছুই হতে যাচ্ছে মনে হয়? আমি আপনাকে বলি, আমাদের জিডিপি, টোটাল জিডিপি সাইজ $460 বিলিয়ন। আমরা অফিসিয়ালি দেখছি যে $27 হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম। সেরকম একটি দেশে যেখানে 18 কোটি মতো লোক, 1 কোটি লোকের আপনার টিন নাম্বার নেই এবং সেখানে 30 থেকে 40 লক্ষ লোকের বেশি কর দেয় না। এই অবস্থায় যে ট্যাক্স জিডিপি যে 8% চলে যাচ্ছে, এটা খুব লজ্জাজনক। আমরা এতদিন তাহলে কি করলাম? আর আমাদের হাতে কোনো ম্যাজিক আছে কিনা যে আজকে রেভিনিউ স্ট্রিম বাড়ানো, যেমন 3,70,000 কোটি টাকার উপরে থেকে যেটা অলরেডি অর্জিত হয় নাই, আমরা নতুন করে 4,80,000 টাকা করে দিচ্ছি এনবিআর এর কালেকশন। এটা কতখানি বাস্তবসম্মত? এটা কোন আলাদিনের চেরাক তাদের হাতে আমি জানি না। যে নেটের বিশ্লেষণ দেওয়া, আমি সেখানে দেখি হয়তো কিছুটা বাড়বে, কিন্তু খুব একটা উল্লম্ফন হবে বলে মনে হয় না। আবার অনেকগুলি কন্ডিশনালিটিস দেওয়া হয়েছে, যেমন আপনার কর্পোরেট ট্যাক্সের কমানোর একটা আপনার প্রস্তাবনা, কিন্তু ওইখানে কন্ডিশনালিটি যে ক্যাশে কোনো ট্রানজ্যাকশন করা যাবে না। এই জিনিসগুলি হচ্ছে কি না দেওয়ার বাহানা। কারণ হচ্ছে আপনি ব্যবসা করবেন, আপনি ক্যাশে একটা ট্রানজ্যাকশন করবেন না, এটা কি সম্ভব বাস্তব? তো এগুলি কিন্তু মানে বলা হচ্ছে মুখে, কিন্তু বাস্তবে কোনোদিনই কার্যকর হবে না। তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি মানে ইনকাম না বাড়াতে পারছেন, রেভিনিউ না বাড়াতে পারছেন, আপনার বাজেটের লক্ষ্যমাত্রা কীভাবে পূরণ হবে? যে এই বিষয় নিয়ে ডক্টর রাজ্জাক আপনার কাছে এই বিষয়টা আসতে চাচ্ছিলাম যে কর্পোরেট কর হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে, খুবই ভালো, এটি সবসময় দাবি থাকে, কিন্তু সেখানে যে শর্ত দেওয়া হলো সেই শর্তটা আসলে বাস্তবায়নযোগ্য কিনা এক। দ্বিতীয় বিষয় হচ্ছে কিছুদিন আগে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে ওনার উপর যে করের বোঝা চাপানো হয় প্রতি বছর, সেটির কারণে উনি কোনো ধরনের সংস্কার কাজে মনোযোগ দিতে পারেন না। এইটি কি ওনার জায়গা থেকে এই কথাটাও কি কতটা যৌক্তিক? হ্যাঁ, প্রথমে হচ্ছে যদি বলি যে কন্ডিশনালিটিসগুলো ইম্পোজ করা হচ্ছে কর্পোরেট ট্যাক্স কমানোর ক্ষেত্রে, সেটার ধরুন পক্ষে বিপক্ষের দুটো যুক্তি আছে। একটা হচ্ছে যে আমাদের ইকোনমির বড় একটা অংশ হচ্ছে অনানুষ্ঠানিক খাতে আর কি, আমরা সেটাকে ফর্মালাইজ করার চেষ্টা করছি এবং সেক্ষেত্রে অনেক সময় এরকম কন্ডিশন দিয়ে কাজ করে, কিন্তু দেখতে হবে যে বাংলাদেশের কনটেক্সটে ওই কন্ডিশনালিটির জন্য আমরা প্রস্তুত কিনা সেটা একটু বুঝতে হবে। কাজে এই কন্ডিশনগুলোকে হয়তো বিবেচনা করা যেতে পারে, যদি আপনার ক্যাশের ট্রানজ্যাকশনের একটা হয়তো অ্যামাউন্ট বলে দেওয়া যেতে পারে। আমি বলছি যে সুযোগ আছে এগুলোকে একটু চিন্তা করা, কারণ আমরা তো এই পলিসিগুলো নিয়ে এখন কাজ করা শুরু করেছি, তো এগুলোকে হয়তো এক্সপেরিমেন্টেশনের একটা ব্যাপার থাকবে, আস্তে আস্তে ফাইন টিউন করে আমরা একটা জায়গায় যাবো। হ্যাঁ, কিন্তু দুদিকেই মানে আর্গুমেন্ট আছে যে ওনারা কী করতে যাচ্ছেন, কারণ অনেক সময় এত কিছু আমাদের ইনফর্মাল চ্যানেল আছে বলেই কিন্তু আপনি দেখেন ট্যাক্স নেট কিন্তু আপনি বড় করতে পারছেন না। কাজে মনে করা হয় যে ট্যাক্স নেটটাকে বড় করতে পারা মাধ্যমে আপনার ইকোনমিতে ফর্মালাইজেশন করা কিন্তু সম্ভব, সেটা কিন্তু একটা আর্গুমেন্ট আছে। আচ্ছা, দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে এই যে সংস্কার বা ওনারা কতখানি ট্যাক্স আহরণ করতে পারেন এনবিআর, সেক্ষেত্রে অবশ্যই বড় টার্গেট দেওয়া হয়। টার্গেটগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো সায়েন্টিফিক কিন্তু কোনো বেসিস নাই, কোনো কোয়ান্টিটেটিভ মডেলিং বা এমন কোনো কিছু করা হয় না যে কত টার্গেট হওয়া উচিত। সরকার একটা চিন্তা করেন যে তার খরচ মেটানোর জন্য কি লাগবে এবং সে অনুযায়ী একটা টার্গেট দেওয়া হয়। আমি মনে করি যে টার্গেট যেটা দেওয়া হয় আর এখন যে আপনার আহরণ, সে দুটো হিসাব করলে অবশ্যই টার্গেট অনেক বেশি উচ্চাভিলাষী থাকে এবং এই কারণে তো আপনি দেখেন বছরের পর বছর সে টার্গেট কিন্তু আমরা ফুলফিল করতে পারি না। কিন্তু আবার ওই কথাও সত্যি, নাসির ভাই বলেছেন যে আমরা মাত্র ট্যাক্স জিডিপি রেশিও 8% নিচে কেন, কাজে দীর্ঘদিনের কিন্তু একটা ওখানে আমাদের বন্ধাত্ব আছে, আমরা ওটাকে গ্রো করতে পারি না। এখন দেখুন, যে ব্যাপারটা হয়তো খুব দ্বিমত পোষণ করার অবকাশ নাই, বর্তমানে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের যে কাঠামো আছে সেখানে হয়তো তাদের কিন্তু আসলে লোকবলের কিন্তু আমি বলবো যে অভাব আছে, সেটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর। আরেকটি জিনিস হচ্ছে যেখানে হয়তো আমরা আরেকটু বেশি মনোনিবেশ করতে পারি, সেটা হচ্ছে অটোমেশন করা, ডিজিটালাইজেশন করা, অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা, তাহলে কিন্তু আপনি দেখবেন কিন্তু এই রেভিনিউ বাড়তে পারে। কাজে আমি বলবো যে দুটোই চিন্তা করতে হবে, সংস্কারের কথাও চিন্তা করতে হবে,
এখন যে লোকবল নাই বা আরেকটু তাদেরকে সাপোর্ট করতে হবে সেটাও চিন্তার মধ্যে রাখতে হবে, কিন্তু যে সংস্কারগুলো করা সম্ভব গিভেন দ্য কারেন্ট সিস্টেম সেগুলোকে যদি আমরা জোর দিতে পারি তাহলে কিন্তু রাজস্ব আহরণ অনেকখানি বাড়তে পারে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আলোচনায় আসবো, একটি বিরতির সময় হয়েছে। দর্শক, আইডিএসসি কোরির হিসেব নিকেশ অনুষ্ঠানে এই মুহূর্তে সময় হলো একটা বিরতির, ফিরবো একটু পর, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আইডিএলসি প্রেজেন্টস কোরির হিসেব নিকেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। আমরা আলোচনা করছিলাম বাজেট নিয়ে। কিছুক্ষণ পরই আপনারা জানেন জাতীয় সংসদে 53তম বাজেট ঘোষণা হচ্ছে, সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, একজন মীর নাসির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, এবং অন্যজন অর্থনীতিবিদ ডক্টর এম রাজ্জাক। দুঃখিত। আপনার কাছে আসতে চাই যে এবার বাজেটের যে ঘাটতি, সেই ঘাটতি পূরণে আমরা আবারও ব্যাংক নির্ভরতা কিন্তু আমাদের বাড়ছে, এবং বৈদেশিক ঋণের যেটি আশা করা হচ্ছে সেটিও কিন্তু চলতি অর্থ বছরের চেয়ে বাড়ানো হয়েছে সেই টার্গেট। এই যে ঋণ নির্ভর একটি অর্থনীতির দিকে আমরা যাচ্ছি বলে অনেকেই বলছেন, সেটি আমাদের জন্য কতটা ঝুঁকি তৈরি করছে অর্থনীতিতে, এবং আগামী অর্থ বছরে এই যে আমরা এখন এই যে রাজস্ব ঘাটতি, অভ্যন্তরীণ উৎস থেকে আমরা যে রাজস্ব আদায় করতে পারছি না, সেটিকে মেটানোর জন্য আমরা ঘাটতি যে লোন নির্ভর হচ্ছে, সেটির কারণে আমাদের যে ব্যবসা বাণিজ্য, এখানে নাসির ভাই আছেন যেহেতু, উনি বলবেন যে ব্যবসার বা বিনিয়োগের ক্ষেত্রে কতটা বাধা তৈরি করবে। প্রথমে হচ্ছে যে দেখুন, আমরা আসলে বেশ অনেকদিন যাবতই একটু বেশি ঋণ নির্ভর হয়ে পড়েছে আর কি। হ্যাঁ, বৈদেশিক ঋণ অনেকখানি বেড়েছে গত 5 বছরের মধ্যে আমরা দেখেছি। আবার আভ্যন্তরীণ খাত থেকেও যে আমরা যে লোন নিই সেটাও কিন্তু সরকারের অনেক বেড়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে যেটা ঝুঁকি তৈরি করছে এই কারণে যে দুটো দিক থেকে, এক হচ্ছে সরকারকে ওই লোনগুলোর এগেনস্টেও সুদ দিতে হচ্ছে, আভ্যন্তরীণ খাত থেকেও যে সরকার যে লোন নিচ্ছে সেটারও তো সুদ দেওয়ার প্রশ্ন আছে, যার ফলে এই বছরের বাজেটে হয়তো দেখবেন যে হিসাবগুলো দেখা যাবে বাজেটের প্রায় 16% ব্যয় হবে হচ্ছে শুধুমাত্র সুদ দেওয়ার জন্য। এখন দেখুন, সরকার টাকা ধার করে কি করে, সে কিছুটা উন্নয়ন ব্যয় করে। যদি আমরা উন্নয়ন ব্যয়ের একটা বড় অংশ আমাদের নিজস্ব বাজেট থেকে দিতে পারতাম রাজস্বের মাধ্যমে, তাহলে হতো কি ওই খরচটা করার জন্য আপনাকে সুদ দিতে হতো না। এই জন্য অনেক সময় আমরা বলি যে সরকারের যে ব্যয় করছে সেই ব্যয় তুলনামূলক অনুযায়ী তার থেকে খরচ বেশি, কারণ এটার সঙ্গে সুদ যোগ হয় আর কি, তো সেই সমস্যা থাকে। এটার সঙ্গে দেখুন আরেকটা প্রবলেম তৈরি হয়েছে, যেহেতু আমরা আবার অনেক বেশি বিদেশি ঋণ এখনও নেওয়া কন্টিনিউ করেছে, $10-12 বিলিয়ন হয়তো ম্যাক্সিমাম সরকার হয়তো নিতে পারে, দেখা যাবে যেটা ওই ঋণেরও কিন্তু সুদ দিতে হয়, এবং সেটা কিন্তু ওভার টাইম বেড়েছে। হ্যাঁ, অন্য বছরগুলোর সঙ্গে এই বছরের একটু তফাৎ আছে, কারণ হচ্ছে আমাদের টাকার মান তো ফল করেছে। ফলে যেটা হয়েছে, এখন যদি সরকারকে বিদেশি দেনার উপরেও যদি সুদ দিতে হয়, তাহলে সে কী করবে, তাকে কিন্তু আগে আভ্যন্তরীণ রাজস্ব থেকে টাকা আহরণ করতে হবে, সেটাকে ডলারে কনভার্ট করে সেই লোন কিন্তু দিতে হবে। তার মানে তাকে কিন্তু এখন যে রাজস্ব আহরণ হবে দেশের মধ্যে, তার কিন্তু একটা বেশি বড় অংশ লাগবে ওই একই পরিমাণ বিদেশি ঋণের সুদ কিন্তু পরিশোধ করতে, সেটা আছে। আবার ওভার টাইম যেটা হচ্ছে, অনেকগুলো লোন কিন্তু ম্যাচিউর হওয়া শুরু করেছে বা যেগুলোতে পেমেন্ট শুরু হয়েছে, ফলে দুটো মিলেই কিন্তু সরকারের উপরে সুদের দেনাও কিন্তু চাপ বাড়ছে, সেটাও কিন্তু একটা ঝুঁকি তৈরি করছে আর কি। তো এটা যদি আমরা আমাদের আভ্যন্তরীণ রাজস্ব না বাড়াতে পারি, তাহলে কিন্তু সেই ঝুঁকি থাকবে। আরেকটি ব্যাপার দেখেন, এই বছর সরকার যে ব্যাংক ব্যবস্থা থেকে ব্যাপকভাবে তো লোন নেয়, এই বছর একটা বিশেষ দিক কি, যেহেতু সুদের হার ডোমেস্টিক মার্কেটে অলরেডি অনেক বেড়েছে, যার ফলে হয়তো প্রাইভেট সেক্টর খানিকটা তারা হয়তো অত লোন নিতে চাইবেন না বা পারবেন না, যেটাই হোক, সেক্ষেত্রে সরকার হয়তো এই কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নিয়ে খানিকটা হয়তো খরচ মেটাতে পারেন, কিন্তু সেখানেও প্রবলেম হবে, ওই সুদ যে দিতে হয় সেই কিন্তু থাকবে। এটা আরেকটি ব্যাপার হচ্ছে, এই বছরের যে যৌক্তিকতা ছিল সেটা হচ্ছে যে এই ডেফিসিট ফাইন্যান্সিংয়ের পরিমাণটাকে যদি আমরা কমাতে পারি, তাহলে যেটা হতো কি ওই ইনফ্লেশনের প্রেশারটাকে কিন্তু তখন আমরা ট্যাকেল করতে পারতাম। কাজেই এই বছর সুযোগ হচ্ছে এটা আছে যে ডেফিসিটের অ্যামাউন্টটাকে যদি আমরা কমিয়ে আনা, তাহলে মনিটারি পলিসি যেটা এখন চলছে সেটার সঙ্গে আমরা কম্প্যাটিবল একটা ফিসকাল পলিসি দিতে পারতাম, এবং তার মাধ্যমে হয়তো সুদ দেওয়ার যে চাপ সেখান থেকে হয়তো আমরা খানিকটা বের হয়ে আসতে পারতাম আর কি। কিন্তু আনফর্চুনেটলি যেটা মনে হচ্ছে যে যেরকম বাজেটের নাম্বার দেখা যাচ্ছে, মনে হচ্ছে এই বছরের সরকার অধিক মাত্রায় ঋণ গ্রহণের উপর তাকে নির্ভর করতে হবে। যে এইটি কিন্তু একটি আমাদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য। যেমন নাসির, আপনি নিশ্চয়ই বলতে চাইবেন যে আপনারা এখন এমনিতেই আপনাদের এখন কস্ট অফ ফান্ড এখন কস্টলি হয়ে গেছে, বেড়ে গেছে, আপনাদের
ইম্পোর্ট যেহেতু ইম্পোর্টও রেস্ট্রিকশন করা হচ্ছে, নতুন বিনিয়োগের ক্ষেত্রে আপনারা এখন ডিফিকাল্টিস ফেস তো করছেনই, আগামী বছর আরও বেশি করতে হবে, বিশেষ করে সরকার যেহেতু ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীলতা বাড়াচ্ছে, সেটিকে কিভাবে আপনারা ট্যাকেল করবেন? আমি এর আগেই বলেছি, আসলে বিনিয়োগটা প্রাইভেট সেক্টরের বিনিয়োগটা কিন্তু উল্লম্ফন হচ্ছে না, প্রায় একটি জায়গায় এসে আটকা পড়েছে। আপনি কিন্তু সেটা একটু সম্পর্ক বলি, সেটি হলে সরকার যে বলছে যে মূল্যস্ফীতি কমাবে, অন্যদিকে কর্মসংস্থান করবে, কর্মসংস্থানের জায়গাটা তো নিশ্চয়ই সরকারের এই যেই উদ্দেশ্য সেটির সাথে তো পলিসির সাথে আসলে ম্যাচ করে না। আমার কাছে বক্তব্যটা সাংঘর্ষিক মনে হয়। জি, কারণ আপনি মূল্যস্ফীতি একদিক দিয়ে কমানোর জন্যে সমস্ত আপনি টুলস ব্যবহার করবেন, আবার আপনি প্রবৃদ্ধি চাইবেন, আবার নতুন ইনভেস্টমেন্ট চাইবেন। এনেবিলিং এনভায়রনমেন্টটা কোথায়? আমি গ্যাস পাচ্ছি না। একটা বিদেশি কেউ যদি বিদেশি বাদ দিলাম, দেশি একটা শিল্পপতি বা ব্যবসায়ী সে চিন্তা করবে যে আমি এখন সার্ভাইভ করতে পারবো কিনা। এক্সপেনশন তো দূরের কথা, আর এক্সপেনশন না করলে তো ইনভেস্টমেন্ট আসবে না। আপনি কি মনে করেন যে টোটাল প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টরের ইনভেস্টমেন্ট যদি 35-এর উপরে না যায় জিডিপির, তাহলে তো যতই আপনি লক্ষ্যমাত্রা ধরেন হবে না। তো পাবলিক সেক্টরে কিছু বিনিয়োগ হচ্ছে সরকারে প্রত্যেক বছরে, কিন্তু প্রাইভেট সেক্টরে হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে না এনাবেলিং এনভায়রনমেন্ট নেই। কারণ হচ্ছে আমি গ্যাস পাচ্ছি না, আমি বিদ্যুৎ পাচ্ছি না, আমার পলিসি কনসিস্টেন্সি থাকছে না। কারণ আমি একরকমভাবে আজকে হিসাব করছি, নেক্সট ইয়ারে দেখা যাচ্ছে যে পলিসি চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। আপনার সাস্টেনেবল গ্রোথ করতে হলে একটা পলিসি কন্টিনিউটি থাকতে হবে। আমি আজকে একভাবে বিনিয়োগ করলাম, কালকে দেখলাম যে আমার সমস্ত অ্যাজাম্পশন উল্টে গেল, সরকারের নীতি পরিবর্তন হয়ে গেল। এই অবস্থায় তো কেউ বিনিয়োগ করতে সাহস পায়নি, এবং আপনি কোভিডের পর থেকে কিন্তু উল্লেখযোগ্য সেরকম বিনিয়োগ হয়নি। আর এই বছর আমি মনে করি যে এইটা দুরাশাই হবে যে বিনিয়োগ বাড়বে। আর বিনিয়োগ না যদি বাড়ে, সরকার যেটা বলছে যে আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে, কীভাবে হবে আমি ঠিক বুঝি না। হয়তো ওনারা একাডেমিয়ার লোক, ওনারা আমার থেকে ভালো বুঝবেন। আমি তো দেখছি আমার ত্রাহি অবস্থা, আমরা সার্ভাইভ করতে পারবো কিনা, দ্যাট ইজ আওয়ার কোয়েশ্চেন এট দ্য প্রেজেন্ট মোমেন্ট। এবং শুধু বিনিয়োগ না বাড়লে যে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে তাই নয়, বিনিয়োগ না বাড়লে রাজস্ব আদায়ের সেটিও কিন্তু হবে না। কারণ হচ্ছে আপনি আমার ইম্পোর্টটাকে অলরেডি কমিয়ে ফেলেছেন, বিভিন্নভাবে করেছেন। এখন যদি নতুন করে যে আমি ইম্পোর্ট করব বা আমি অন্য কোনো ভাবে শিল্পটা চালানোর চেষ্টা করবো, আমি পারছি না। তো কারণ হচ্ছে যে আমার ডলারের দাম বেড়ে গেছে, আমি ব্যাংকের থেকে ঋণ পাচ্ছি না। সেইভাবে যদি হয় তাহলে আমাদের এখন যে এক্সিস্টিং বিনিয়োগটা রয়েছে সেটিও তো রক্ষা করা মুশকিল হয়ে যাচ্ছে। আমরা যদি আমার ক্যাশ ফ্লোতে যদি কন্টিনিউয়াসলি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তখন কিছুদিন পরে তো আমি লোকের বেতন দিতে পারবো না, আমি ব্যাংকের ঋণ শোধ করতে পারবো না, তখন আমি ক্লাসিফাইড হয়ে যাব, তখন আমার পথ সব কটা পথ রুদ্ধ হয়ে যাবে। জি, এই জায়গাটাতে আমি একটু আসতে চাই যে ডক্টর রাজ্জাক, এই যে কর্মসংস্থান বাড়বে না আমরা বুঝতে পারছি, বিনিয়োগ যেহেতু কম হবে এবং মূল্যস্ফীতি কমার যে লক্ষণ আমরা যেহেতু সারা বিশ্বে দেখছি যে গত 1-1.5 বছর ধরে, অন্তত গত 1 বছর ধরে প্রচুর জিনিসপত্রের দাম কমে আসছে, কিন্তু আমাদের দেশে সেটির লক্ষণ নাই। আমরা এই লাস্ট যেই মূল্যস্ফীতি সেখানে কিন্তু আবারও বেড়েছে 10%-এর উপরে। এই পরিস্থিতিতে আসলে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া জন্য যে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো আছে সেগুলোতে যদিও বলা হচ্ছে আওতা বাড়বে, কিন্তু যে ভাতার পরিমাণ যেভাবে করে দেওয়া হয় এটি কি পর্যাপ্ত মনে হয়? এবং সাধারণ মানুষের স্বস্তি দেওয়ার জন্য আসলে সরকার কি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে বা বাজেটে কি সেই পরিকল্পনা আছে? আমি প্রথমে একটু কর্মসংস্থান নিয়ে বলি, যেহেতু কথাটা উঠেছে। আপনি দেখেন কর্মসংস্থান করাটার যে চ্যালেঞ্জ, সেটা কিন্তু আমাদের যে এখন যে ক্রাইসিস শুরু হয়েছে গত 2 বছর ধরে, তার আগে থেকে কিন্তু এই চ্যালেঞ্জটা বড় মাত্রায় ছিল। আপনি খেয়াল করুন, গত 5 বছরে আপনি দেখবেন যে কোভিড যদি বাদ দেন তাহলে ম্যানুফ্যাকচারিং সেক্টরে গ্রোথ কিন্তু হয়েছে ডাবল ডিজিট অন অ্যাভারেজ, হ্যাঁ, কোভিডের সময়টা যদি বাদ দিলে। কিন্তু কর্মসংস্থান কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ে একদম বাড়ে নাই। এটা কিন্তু বিবিএসের ডেটাই সেটা বলছে, কিন্তু সেই প্রেশারটা ছিল। আপনি জানেন যে গার্মেন্টসে 2010 সালে আমরা যে রপ্তানি করতাম আর এখন যে রপ্তানি করে এটা 4 গুণ বেড়েছে, কিন্তু গার্মেন্টস সেক্টরে কিন্তু কোনো এমপ্লয়মেন্ট বাড়ে নাই। সেখানে অটোমেশন হচ্ছে, টেকনোলজিক্যাল ডিপেনিং হচ্ছে, কাজেই অনেক কিন্তু মানুষ যে পরিমাণে আগে লাগতো সেটা হচ্ছে না। সরকারের জন্য কাজে চ্যালেঞ্জ ছিল ওইখানে কর্মসংস্থান তৈরি করা, সেটা থাকছেই। এবং
এখন যেটা হচ্ছে যে মূল্যস্ফীতিকে কন্ট্রোল করার জন্য আবার ব্যবসা বাণিজ্যকে যদি আমরা দেখছি যে এটা কমে যেতে পারে এই বছর, তাহলে কিন্তু সেই চাপ আরও প্রবলভাবে তৈরি হবে। এই জন্যে হচ্ছে সেন্সিবল অ্যাপ্রোচ হচ্ছে কি ইনফ্লেশনের প্রেশারটাকে খুব ইমিডিয়েটলি কমিয়ে ফেলা, যেন ব্যবসা বাণিজ্য তার স্বাভাবিক গতিতে ফিরে আসে। কিভাবে আসলে সেটা আমি বলি। এখন দেখুন, সমস্যা হচ্ছে যখন আমাদের রিজার্ভের তো ক্রাইসিস আছে, এখন আমরা দুটো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। একটা হচ্ছে ইনফ্লেশনের সমস্যা, আর একটা হচ্ছে রিজার্ভের ক্রাইসিস। রিজার্ভের ক্রাইসিস মানে হচ্ছে আপনি ইম্পোর্টটাকে কম্প্রেস করার চেষ্টা করছেন। ইম্পোর্ট সংকোচন করা মানেই হচ্ছে কিন্তু এটা অটোমেটিক্যালি ডোমেস্টিক যে প্রাইস সেটার উপর কিন্তু এটা বাড়ায়। একটা উপায় তো আপনি একটু আগে বলেছেন যে সাধারণ মানুষকে কোথায় আমরা সুযোগ সুবিধা দিতে পারি, সেই ক্ষেত্রে একটা উপায় হচ্ছে সামাজিক নিরাপত্তা সেক্টর যেটা আছে সেখানে কিন্তু খরচ বাড়ানো। সেখানে বাংলাদেশে একটা প্রবলেম আছে অনেকদিন ধরে, যে সামাজিক নিরাপত্তা খাতের মধ্যেও যাদের সাহায্য পাওয়ার কথা তাদের কিন্তু অনেকে যোগ্য হওয়ার পরেও কিন্তু সাহায্য পাচ্ছেন না। তারপরে তো আছে যে এই যে আমরা 600 টাকা বা 650 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে 850 টাকা পর্যন্ত দিই, এইটা এনাফ কিনা সেই প্রশ্ন আছে। কারণ এগুলো আমরা দীর্ঘদিন ধরে একই জায়গায় রেখেছি, সামান্য ইদানিং বেড়েছে, কিন্তু আপনি যদি ইনফ্লেশনের সঙ্গে যদি অ্যাডজাস্ট করেন তাহলে কিন্তু এই সামাজিক নিরাপত্তা খাত থেকে যে সুবিধা দেওয়া হয় সেটার কিন্তু আর্থিক ভ্যালু অনেক কিন্তু কমেছে, কাজে সেটাও কিন্তু তাদেরকে সেভাবে সাহায্য করতে পারছে না। এটা নিয়ে আরও আলোচনা করব আমরা, সাধারণ মানুষ কি ভাবছে বাজেট নিয়ে সেটিও শুনবো একটু বিরতির পর। দর্শক, আইডিএলসি কোরির হিসেব নিকেশ অনুষ্ঠানে সময় হলো আরও একটি বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আইডিএলসি কোরির হিসেব নিকেশ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমরা একটু মানুষের কথা জানতে চাই, বাজেট নিয়ে আসলে সাধারণ মানুষ কি ভাবছে, তাদের প্রত্যাশার জায়গা কি, আমরা একটু দেখে আসি। খাদ্যদ্রব্যের দাম খুবই অস্বাভাবিক। এই খাদ্যদ্রব্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে এবং কৃষি ক্ষেত্রে যেন একটা বিপ্লব ঘটে। আমাদের অনেক কিছু আছে যেটা আমাদের প্রয়োজন, অনেক কিছু আগে যেটা বিলাসিতা মনে হইতো এখন ওইটাই নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। তাই এখন এটা হচ্ছে তাদের, বললামই তো, তাদের হাতে ক্ষমতা, তারা যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই বলতে পারে, তাদের মন মতো তারা বাজেট বাড়াইতে পারে, কমাইতে পারে। এখানে আমাদের বলার মতো বা আমাদের কথা শোনার মতো তো লোক তারা না। প্রতি বছরই ট্যাক্স বাড়ে। আমরা সাধারণ মানুষ এবং মধ্যস্থির শিল্পপতি থেকে শুরু করে যারা সাধারণ মানুষ তারা তো আসলে ফলটা সেরকম খেতে পারে না। যারা শিল্পপতি, যারা মধ্য পরিবারের লোক, তারা এই ফল বিদেশি পণ্য হিসাবে তারা কিনে নিয়ে যায়। আর বিষয় হলো এই দেশে ফল যেই যারা নাকি আড়তদার, যারা বিক্রি করে, এখানে সিন্ডিকেট হচ্ছে। ফল আমদানিতে বাজেট বাড়ানি ঠিক হবে না, এটা গরিব খাইতে পারবে না, এটা পসিবল না। ফলের উপর ট্যাক্স আরও 5% বাড়ানো হয় তাহলে গরিব মানুষের নাগালের বাইরে চলে যাবে, অতএব গরিব মানুষ ফল খেতে পারবে না। তো ট্যাক্স বাড়ানো সঠিক হবে না। বাজেটে এটাই চাই, আমরা তো গরিব মানুষ রিক্সা চালাই, খুব একটা উপার্জন করতে পারি না। হ্যাঁ, কোনো জিনিসের যাতে দাম না বাড়ে, দাম বাড়লে তাই আমরা গরিব মানুষ সব কিছু তার সদা ব্যথায় কিনতে পারবো না। এটাই চাই যাতে দাম যেরকম আছে এতে কম হোক, যাতে বেশি না হয়। আপনারা শুনছিলেন সাধারণ মানুষের কথা, এবং আসলে সাধারণ মানুষ সবসময় বাজেটের এত হিসেব নিকেশ আসলে তারা জানে না, বোঝেও না। তাদের একটু ভালো থাকা এবং জিনিসপত্রের দাম কমাতে চায়, কিন্তু বাজেটে যে ধরনের পলিসি নেওয়া হয় প্রতিবারই মানুষের আশঙ্কা, আসলে বাজেট আসলে এক ধরনের একটা আশঙ্কা তৈরি হয় যে জিনিসপত্রের দাম বাড়বে। এই বিষয়টা নিয়ে একটু করে জানতে চাই যে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রায়োরিটি জায়গা এটি হওয়া উচিত কিনা। প্রায়োরিটি তো ফিক্স, ইম্পর্টেন্ট হচ্ছিল মূল্যস্ফীতিকে অ্যাড্রেস করা। তো সেটা করার জন্যে তো আপনাকে বাস্তবমুখী হতে হবে। ওই যে ইংরেজিদের কথা আছে না, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আপনার যতটুকু আয়, সেই আয় অনুযায়ী আপনি ব্যয়ের প্রক্ষালন করবেন। এখন আপনার কোট বানাতে যে কাপড় লাগে, সেই কোট যদি আমার কোট বানাতে যায় হবে না, তো ইটস নট প্র্যাকটিক্যাল। তো সেই জন্যে আয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যয় যদি প্রাক্কলন করা হয় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক আমরা আনরিয়ালিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়ে আগাচ্ছি। আজকে জিডিপি বাড়াচ্ছি, আমরা চাইছি কর্মসংস্থান সৃষ্টি করতে, কোথা থেকে হবে এটা? আপনাকে যদি রিয়ালিস্টিক বাজেট নিয়ে আসতো, সাইজ কম হতো, আপনার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কম হতো, ডাজন্ট ম্যাটার। আমার কথা হচ্ছিল যে আমার অভিষ্ট লক্ষ্যটা পূরণ হচ্ছে কিনা, আমি সাধারণ মানুষের স্বস্তি দিতে পারছি কিনা, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারছি কিনা, আমরা ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চলতে পারে সে ব্যবস্থা করতে পারছি কিনা। দিজ আর দ্য টার্গেটস। আমার এই কথার ফুলঝুরি এবং
তুষ্টির কোনো জায়গা তো নাই। জায়গা নেই। জি, একই প্রশ্নটা আমি ডক্টর রাজ্জাক আপনার কাছে করতে চাই যে কি করা উচিত, মানে সমাধানের জায়গাটা কোথায়, বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রায়োরিটি যেহেতু মূল্যস্ফীতি কমানো, মানুষকে স্বস্তি দেওয়া, সেই জায়গাটাতে কি করা উচিত? হ্যাঁ, আপনি দেখুন সব মানুষ কিন্তু একটা আকাঙ্ক্ষা, তারা চাচ্ছে যেন জিনিসপত্রের দাম আর না বাড়ে। তো সেই ক্ষেত্রে এটাও প্রায়োরিটি, আমি শিওর অর্থমন্ত্রী বলবেন এটা তার মোক্ষম প্রায়োরিটি এই বছর। যেটা করতে হবে, যেটা রাসেল ভাই বলেছেন, যে যদি আমরা আরেকটু রিয়েলিস্টিক হতে পারি, যে এত বড় উন্নয়ন ব্যয় এই বছর না করে, আমি বলছি না যে এটা আমরা কোনো বছর করবো না, সেটা না, এই বছর না করে ওখান থেকে যদি আমরা ধরেন কিছু টাকা যদি আমরা সেভ করতে পারতাম, তাহলে সরকারকে কম এই বড়োই করতে হতো, এটা একটা হতে পারতো। ওই পয়সাটা আমরা ব্যবহার করতে পারলে, আমরা যদি দেখতাম যে জিনিসগুলোর দাম বাড়ছে সেগুলোর যদি আমরা বাইরে থেকে এনে সরবরাহ বাড়াতে পারি, তাহলেও কিন্তু খানিকটা দাম কমতে পারতো। আরেকটা জিনিস করতে পারতাম, যারা একদম নিম্নবিত্ত আছেন তাদের যদি আমরা সামাজিক সুরক্ষাতে যদি একটু বেশি সাহায্য করতে পারতাম এই বছরে, তাহলে কিন্তু আমরা দেখতাম যে ওই প্রাইসের উপরে যে এখন যে প্রেশারটা আছে সেটা কিন্তু কমে আসতো। মনে রাখতে হবে এই বছরে কোনোভাবেই আমাদের যেন কোনো এগ্রিকালচার সেক্টরে কোনো যেন ডোমেস্টিক ক্ষেত্রে কোনো সাপ্লাই শক যেন না আসে, সেটা কিন্তু আবার মূল্যস্ফীতি কিন্তু আরও বাড়িয়ে দেবে। তো সুতরাং মূল্যস্ফীতি থেকে আমাদেরকে কন্ট্রোল করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া উচিত সেটা করতে হবে, এবং সেই ক্ষেত্রে সরকারি ব্যয়কে ভালো করে পুনর্নিরীক্ষণ করা দরকার, এবং যেগুলো না করলেই নয় সেগুলোই করা উচিত বলে মনে করি যে এই বছর। আমি একটু ছোট করে জানতে চাইবো দুইজনের কাছ থেকে। প্রথমে আপনার কাছ থেকেই জানতে চাই যে এইবার অর্থমন্ত্রীর প্রথম বাজেট, গত 5 বছরে আমরা আসলে অর্থমন্ত্রীর বক্তব্য আমরা কখনোই সংসদে শুনতে পারিনি। বাজেটের সময় আগের অর্থমন্ত্রীরা যেভাবে অনেক কথা বলতেন, দাঁড়িয়ে পুরো বাজেট উপস্থাপন করতেন, এবার বাজেট বক্তৃতায় কি শুনতে চাইবেন 30 সেকেন্ডে যদি বলেন অর্থমন্ত্রীর কাছ থেকে? বাজেট বক্তৃতায় আমরা শুনতে চাইবো এখন যিনি অর্থমন্ত্রী তার কিন্তু আগের লেগাসি নাই। এই যে আমাদের যে পলিসি যে প্রবলেমগুলো ছিল এটা আগে, তখন তো উনি সরাসরিভাবে জড়িত ছিলেন না, কাজে উনি কিন্তু অনেক স্বাধীন, উনি কিন্তু অনেক ভালোভাবে আমাদেরকে দিক নির্দেশন দিতে পারেন, এবং সেটা হয়তো উনি খানিকটা করেছেন। উনি বাজেটের যে পরিধির যে গতি সেটাকে কিন্তু কমিয়ে এনেছেন, এটা কিন্তু আমি বলবো যে একটি ভালো একটি দিক। কিন্তু আমি বলবো রিয়েলিস্টিক ওয়েতে চিন্তা করা, আমরা যেগুলো বলছি যে এই প্রবৃদ্ধির উচ্চ হার এটা দরকার নেই, আর একটু ক্যান্ডিড হওয়া, এবং তারপর সেখান থেকে খুঁজে বের করা যে আর কোনো রিয়েলিস্টিক উপায় আছে কিনা যার মাধ্যমে মূল্যস্ফীতিকে ট্যাকল করা। আমরা মোর ক্যান্ডিড বক্তব্য শুনতে চাই। জি, একই প্রশ্নটা আপনার কাছে। আসলে আমি শুনতে চাই যেটা শুনছি সেটা যেন বাস্তবে প্রয়োগ হয় বা বাস্তবায়িত হয়, কারণ বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটা হলো বাস্তবায়ন। অর্থায়ন একটা চ্যালেঞ্জ, একটা বাস্তবায়ন বাস্তবসম্মত হবে কিনা যেটা উনি বলছেন, সেটা আমি 1 বছর পরে গিয়ে যদি এটা রিভিউ করি, আমি কতখানি তার থেকে বাস্তবায়িত হচ্ছে বা আমার অভীষ্ট লক্ষ্য পূরণ হচ্ছে, সেইটাই আমি শুনতে চাই। আমি কথার ফল যদি বা অন্য কিছু শুনতে চাই, আমি শুনতে চাই একটা বাস্তব। অবশ্যই আমরা শুনতে চাইবো, আসলে আসার কথা যেমন শুনতে চাইবো, সেখানে বাস্তবায়নও শুনতে চাইবো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আইডিএলসি বিজনেস আওয়ারের বিশেষ আয়োজন করের হিসেব নিকেশ। বিশেষ করের হিসেব নিকেশে এই ছিল আমাদের অনুষ্ঠান। আমরা প্রতি বছরই আমরা বাজেট দেখি, বাজেট আসে, বাজেট যায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কিন্তু সেরকম পরিবর্তন হয় না। এবারে সাধারণ মানুষের আশা, যেহেতু খুব সংকটময় সময়ে সরকারও আসলে বেশ চাপে রয়েছে, এবং সীমিত সম্পদ, এই সীমিত সম্পদে বিশাল প্রত্যাশা মানুষের, সেই প্রত্যাশা পূরণে আসলে অর্থমন্ত্রী কি করবেন এবং সরকারের নীতি নির্ধারকরা কি করবেন, সেটি এখন আমরা দেখার অপেক্ষায় থাকব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল কোরির হিসাব নিকাশের আজকের আয়োজনে।